রানাঘাটে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দুটো কারণে। একটা হচ্ছে যে মঞ্চে প্রধান শিক্ষক শিক্ষিকা সহ এমন কিছু মানুষ বসে রয়েছেন, আমি যাদের কাউকে কাউকে চিনি, কাউকে কাউকে চিনি না, কিন্তু এদের শুধু গুণীজন বললে কম বলা হয়ে যাবে। গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় কারণে, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান, সেই ছাত্রছাত্রীদের ভালো যারা চান এবং নিজ নিজ ক্ষেত্রে নানান রকম ভাবে ছেলে মেয়েদের ভালো করবার চেষ্টা করেন, সেই রকম মানুষকে শুধু গুণীজন বললে একটু বইয়ের মতো শোনাবে, একটু ফর্মাল শোনাবে। মঞ্চে যারা রয়েছেন, যাদের আমি চিনি এবং যাদের চিনি না, তাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার, এবং সেই শ্রদ্ধাটা ওই জায়গা থেকে যে আমরা একই পথের পথিক, যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়েদের ভালোর প্রসঙ্গ থাকছে। ছেলে মেয়েদের কাছে বলি যে বোধহয় অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছো। আমি যখন এসেছি তখন দেখেছি যে একটি স্কুলের মেয়েরা এসেছিল, সেটাও অনেকক্ষণই হয়েছে, কিন্তু এক এক সময় তোমরা বড়দের লজ্জা দিয়ে দাও এই জন্যে যে যতটা ধৈর্য ধরে বসে আছো ততটা আমরাও অনেক সময় রাখতে পারি না। সেই জন্যে ওই যে অনুষ্ঠান এবং তোমাদের যে জমায়েত, এইটা আমার কাছে আনন্দ দিচ্ছে। একটু ধীর স্থির হয়ে বসতে হবে। মেয়েদের দিকের কথা ছেড়েই দিলাম, তোমার দিকেতেও যারা আছে অনেক শান্তভাবে আছে, সেটা খেয়াল রেখে সেই জন্য আসা, আর নাহলে বাড়ি চলে যাওয়া। এইবারে উম, আমরা ভাবছি কথা, আমি অন্তত এমন ভাবে যদি বলি যাতে মনে হলো যে এটা বড়দের জন্যই ছিল, তাহলে আমার পুরো বলাটা জলে যাবে বা মাঠে মারা যাবে। আমি চেষ্টা করব যাদের জন্য এই অনুষ্ঠান আয়োজিত, সংক্ষিপ্ত সময়ে তাদের জন্যই বলবার, যেটা এই মঞ্চ থেকে একটু আগেও তোমরা শুনেছো বিভিন্ন রকম ভাবে। সুতরাং চাইছি যেটা, সেটা হচ্ছে তোমাদের জায়গায় থেকে ভাববার যে স্বামী বিবেকানন্দকে নিয়ে কেন শুধু উৎসব নয়, কিন্তু স্বামী বিবেকানন্দকে কেন আমাদের জীবনে চাই, আমাদের হাফ ইয়ারলি, অ্যানুয়াল বা উইকলি টেস্টের সিলেবাসে নয়, কিন্তু জীবনের সিলেবাসেও চাই, এই জায়গাটা পরিষ্কার করে বুঝতে চাইছি। স্বামী বিবেকানন্দের মধ্যে যে ছাত্র ছিল, সেই ছাত্রটা কত বয়স অবধি ছিল। যারা ছেলে মেয়েরা রয়েছে, আমি মুখ দেখে বুঝতে পারছি মোটামুটি 7, 8, 9, 10 এরকমই হবে। যদি ভাবি যে একটা ক্লাস 10-এ একটা ছেলে বা মেয়ের বয়স কত হয়, 16, 17, 18, যা হোক একটা হবে, 17 ধরলাম কি 16 ধরলাম, তাহলে স্বামী বিবেকানন্দের ভেতরে যে ছাত্র, সেটা কত বয়স অবধি ছিল? 16 বছর অবধি না আর একটু বেশি? ছেলেদের দিকে কেউ একজন হাত তুলুক দেখি, যে স্বামী বিবেকানন্দ কত বয়স অবধি বেঁচে ছিলেন। যে মোবাইল করছে বা করছিল, আমার বকুনি শুনে একটুখানি থেমেছে, আপাতত আবার হয়তো পরে চালু হবে, সে, তার পাশে বসা যে ছেলের মুখ দিয়ে হাসি উতলে পড়ছে, ঠেকানো যাচ্ছে না, অথবা অন্য কেউ, একটু হাত তোলো দেখি যে কত বয়স অবধি বেঁচে ছিলেন, শুনি একটু। বাহ, তুমি বলো, আমি এখান থেকে শুনতে পাবো। নীল নীল সোয়েটার, ফুল সোয়েটার, ইয়েস। বাহ, আমার হাততালি দিতে ইচ্ছে করছে এবং আমি দেবো। 39 বছর কয়েক মাস আর কি। তোমার পাশে যে, তুমিও তাই বলতে চাইছিলে, তোমাকেও থ্যাঙ্কস। তো 39 বছর কয়েক মাস, 40 বছরের কম। কিন্তু যদি ভাবি যে মাধ্যমিক, ক্লাস 8, 9, 10, তাহলে ওই 16 বছর। মোবাইল যে উত্তরটা দিল, আরে মোবাইল থেকে বের করে নিবি তো চট করে, তাও পাচ্ছে না। তো এইবারে হচ্ছে কি, যে মোবাইল রেখে লাভ কি হলো? তো এইবারে হচ্ছে যে 16 বছর যখন বয়স, তখন পর্যন্ত উনি কি ছাত্র ছিলেন নাকি তারপরেও ছাত্র ছিলেন, এইটার উত্তর কারোর জানার কথা নয়, বা এটার উত্তরের জন্য একটা বিরাট ইতিহাস পুরাণ ঘেঁটে আমি বলছি তা নয়। কিন্তু স্বামী বিবেকানন্দের জীবনটা পড়লে মনে হয় যে না, ওই যে দুজন বন্ধু বলল, একজন বলল আরেকজন সমর্থন করলো যে 39 বছর সামথিং, একেবারে শেষ পর্যন্ত, মানে হিন্দিতে যাকে বলে মরতে দম তক, তিনি ছাত্র ছিলেন। কি করে জানছে? এই যে
জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে যে বক্তা, সে কি স্বামী বিবেকানন্দের সময় ছিল নাকি? তা নয়। কিন্তু তার জীবনী পড়লে বুঝতে পারা যায় যে তিনি যে শুধু মানুষের জন্য বক্তৃতা দিয়েছেন তা নয়, সমস্ত সময় তার জীবনে দুটো চোখ খোলা ছিল জগৎ জীবনকে দেখবো এবং শিখবো বলে, দুটো কান উৎকর্ণ হয়েছিল, মানুষটি উৎকর্ণ হয়েছিলেন এইটি জানবার জন্যে যে যারা আমার মতো লেখাপড়া জানে, যারা বেশি জানে, যারা কম জানে, তারা কি বলতে চাইছে সেটা শোনবার জন্য, এবং বিশেষ করে কোথাও কেউ হাসছে, এটা যেমন বিবেকানন্দকে আনন্দ দিত যে মন থেকে হাসছে, তেমনি খুব যেন কান খাড়া করে থাকতেন যে কেউ কাঁদছে কি, কারুর মনের মধ্যে কোনো কষ্ট আছে কি, এটার জন্যে যিনি উৎকর্ণ হয়ে থাকতেন। শিক্ষকতার সঙ্গে আমার সামান্য অধিকারে যুক্ত যে আছি, আমার মনে হয় এই মানুষটা আজীবন একজন ছাত্র ছিলেন, যে অনেক কিছু শেখবার আছে। সেটা একটা সমীকরণকে সমাধান করা শুধু যে তাই নয়, মানুষের জীবনের যে সমীকরণগুলো মানুষ মেলাতে পারছে না, দুঃখ পাচ্ছে, একদিকে কিছু আশা, আরেকদিকে প্রাপ্তি, এই আশা আর প্রাপ্তির মধ্যে যে অসমীকরণ রয়েছে, ইনইকুয়েশন রয়েছে, এবার আবার ভারী ভারী হয়ে যাচ্ছে। তো মোট কথা, লোকে কাঁদে যে জন্যে, লোকে যে জন্যে কষ্ট পায়, সেইগুলোতে স্বামীজির খুব ইন্টারেস্ট ছিল। একটা মেয়ে ঘরের কোণে, সে কাঁদছে, একটা বৃদ্ধ, তার মুখের মধ্যে মলিনতা, এইটা যার দৃষ্টি আকর্ষণ করছে, আমি অন্তত কোনোদিন তার মার্কশিটের দিকে ফিরেও তাকাবো না। তিনি কৃতবিদ্য মানুষ ছিলেন, কিন্তু মার্কশিটের কতগুলো সংখ্যা এই মানুষটাকে প্রকাশ করতে পারবে না, সেটা মার্কশিটের দায়িত্বও নয়, সুতরাং মার্কশিট কিছু খারাপ করছে না। কিন্তু জীবনের ক্ষেত্রে অন্যরকম মার্কশিট বা মার্কস শিট, যেখানে মার্কস লেখা থাকে। এমনিতে মার্ক কথাটাকে যদি বলি, তার মানে কি হয়, যে ওটা ওই নম্বর টম্বরের দিক দিয়েও ভাবা যায়, আরেকটা হচ্ছে দাগ, যে একটা দাগ মানে ইটস আ মার্ক। স্বামীজি বলছেন যে এই জগতে যখন এসেছিস, তার থেকে কম বয়সী একজনকে বলছেন, এই জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা, লিভ আ পার্মানেন্ট ইমপ্রেশন অন দিস ওয়ার্ল্ড। এই যে একটা জগতে দাগ রেখে যাওয়া, এটা বড়দের জন্য না ছোটদের জন্য? আমি বলবো এটা সেই ছোটদের জন্যে যারা মনে মনে বড় এবং বড় হয়ে উঠতে চাইছে, সেই ছোটদের জন্য, সেই ছাত্রছাত্রীদের জন্যে যারা জানে যে এই জগতে কিছু একটা করে রাখা যায়, এই জগতে একটা দাগ রাখা যায়, এই জগতে একটা লাস্টিং ইমপ্রেশন রাখা যায়, এবং যারা রাখেন তাদেরও একটা সময় আমারই মতো 14 বছর বয়স ছিল, 15 বছর ছিল, 16 বছর ছিল। সুতরাং আমি এই জগতের হট্টমেলায় জাস্ট হারিয়ে যাব যদি না আমার ভেতর থেকে একটা রোখ থাকে যে আই উইল ডু সামথিং, আই উইল অ্যাচিভ সামথিং, আই উইল লিভ আ মার্ক অন দিস ওয়ার্ল্ড which will be for the good, better and welfare of this world. আমি জগতের ভালোর জন্য কিছু একটা করে যাব, এইটা কিন্তু জানবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যে এইটা যদি একটা ছাত্রের মধ্যে বা ছাত্রীর মধ্যে দেখি, তাহলে হয়তো আমার হাত নড়বে না, কিন্তু মনে মনে আমি তাকে শ্রদ্ধা করব যে এ যে জিনিসটা করতে চাইছে সেটা আমার মধ্যেও কিছুটা কিছুটা আছে, এবং এটার জন্যই বেঁচে থাকা, যে আমাকে কিছু একটা করে দেখাতে হবে এবং পজিটিভ কিছু একটা। আমরা যে মোবাইলে ভিডিও গেম খেলি, সেই ভিডিও গেম আমাদের কতটা সময় হয়তো নিয়ে নেয়, তার জন্য অর্থ ব্যয় করতে হয়, তার জন্য আমাদের চোখ নষ্ট হয়, পেশি শক্তি খরচা হয়। কিছু কিছু ছেলে মেয়ে আছে আমি চিনি, যারা কিনা ভাবে যে হ্যাঁ, মোবাইল গেম দারুণ জিনিস, মারপিট হচ্ছে, একজন গুলি খেয়ে পড়ে যাচ্ছে, আরেকজন ব্যাট করছে, আরেকজন ফুটবল খেলছে, আমার ইচ্ছে মতো গোল হচ্ছে ইত্যাদি। আবার একদল আছে যারা ভাবে যে আমার বন্ধুরা খেলছে বটে, চোখ আটকে আছে ওই স্ক্রিনে, কিন্তু এই গেমটাকে তৈরি করা যায় কি করে, কোন প্রোগ্রামিং, কোন রাস্তায় কি কোর্স করলে
I will be able to develop a mobile game. তাহলে মোবাইল গেমটা কি জীবনে খুব বড় কথা? না, কিন্তু যে শুধুই খেলছে বা ব্র্যাকেটের মধ্যে বোকার মতো খেলছে, তার থেকে কিন্তু সেই ছেলেটা বা মেয়েটা এগিয়ে আছে যে ভাবছে এটাকে করে কি করে। আমারই মতো তো কোনো না কোনো লোক, কোনো না কোনো ভদ্র মহিলা এইটাকে তৈরি করছেন। সো হাউ টু লার্ন দ্যাট সফটওয়্যার অর আইটি স্কিল, যা দিয়ে আমিও মোবাইল গেম তৈরি করতে পারবো। আমি একটা মোবাইল গেম তৈরি করব, আমার অঞ্চলের হাজার হাজার ছেলে মেয়ে সেটা খেলবে, এবং সেইখানে তার যে এটা ভাবছে তার মধ্যে কিন্তু একটা কোথাও কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। স্বামী বিবেকানন্দতে যদি ফিরি, স্বামী বিবেকানন্দ ওই ধরনের মানুষ যিনি জানতে চাইছেন যে কিভাবে কি হয়। সুইজারল্যান্ডে যখন গেছেন একবার, সুইজারল্যান্ডে গিয়ে সেখানে তিনি যাদের অতিথি হয়েছিলেন তারা ওকে নিয়ে গেছেন একবার একটা শিল্প প্রদর্শনীতে, যে চলুন একটু উনি যে সবসময় বক্তৃতা দিচ্ছেন বা মানুষের কাছে কিছু বলছেন সেরকম ভাবে তো নয়, একজন সাধারণ মানুষ যেমন হয় সেই রকমই ঘুরছেন বেড়াচ্ছেন দেখছেন ইত্যাদি করে ওখানে নিয়ে গেছেন একটা জায়গাতে, সেখানে শিল্প প্রদর্শনী, এবং সেখানে স্বামী বিবেকানন্দ দেখলেন যে আকাশে বেলুন উড়বে, তার জন্য নাকি টিকিট কেটে উঠতে হবে। এটা বলছি আমি 1896 সালের কথা। আচ্ছা, তো এইটা মনে হয় আমি জিজ্ঞেস করলে পারবে না, যদি পারো আমি খুব অবাক হয়ে যাব এবং খুশি তো হব বটেই। যে শিকাগোয় যে বিখ্যাত পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স হয়েছিল, সেইটা কোন সালে যেন হয়েছিল? আগে যারা বলেছিল তারা বাদ দিয়ে অন্য কেউ। শিকাগোয় পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স, এটা সবসময় আমাদের চর্চার মধ্যে থাকে না, সুতরাং লজ্জিত হওয়ার কিছু নেই, কিন্তু মনে রাখলে ভালো হয় যে 1893-তে হয়েছিল, 1893, যেখানে বিবেকানন্দ মঞ্চে উঠে জাস্ট একটা বাক্যাংশ বলেছিলেন, তাতে হল হাততালিতে ফেটে পড়েছিল। উনি বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এখানে একটা ছেলে বা মেয়েও নেই যাকে এটা বাংলা করে দিতে হবে। কিন্তু কিছু একটা ছিল, কিছু একটা জাদু ছিল, কিছু একটা প্রভাব ছিল, কিছু একটা শুদ্ধতার শক্তি ছিল ওই উচ্চারণের মধ্যে, যার জন্য দেয়ার ওয়াজ এ স্ট্যান্ডিং ওভেশন। হাততালি দিচ্ছে লোকে, দাঁড়িয়ে হাততালি দেওয়া যাকে বলে, দাঁড়িয়ে অভিনন্দিত করা যাকে বলে, স্ট্যান্ডিং ওভেশন ফর 2 মিনিটস। এই যে 2 মিনিট ধরে হাততালি পড়েছিল, সেটা শুধুই একটা চটকদারি হাততালি নয়, কিন্তু সেটা এই কারণে যে এই মানুষটা যা বলছেন তার মধ্যে একটা নতুনত্ব আছে, তার মধ্যে একটা ফ্রেশনেস আছে, তার মধ্যে একটা জাগরণের আহ্বান আছে। সেখান থেকে 3 বছর যদি এগিয়ে যাই, 1893 থেকে 1896, তাহলে আমরা পাচ্ছি জেনিভার একটু দুপুর বিকেলের একটা অবস্থা। লোকজন বলল যে হ্যাঁ বেলুন উঠবে, কিন্তু সেটা ওই সানসেটের সময়, সূর্যাস্তের সময় ওঠে, ডিউ টু সাম টেকনিক্যাল রিজনস। সূর্যাস্তের সময় বেলুন উঠবে, এবং স্বামীজির সঙ্গে যারা ছিলেন তারা বেশ কয়েকজন আপত্তি করলেন যে আপনি ওটাতে উঠবেন না, ওটার ওঠার কথা ভাববেন না। কেন? তার কারণ একটা বড় বেলুন যাতে মানুষ উঠতে পারে সেটা যেমন সুন্দর, টিকিট কেটে উঠতে হয়, কিন্তু তেমনি তাতে ভয়ও তো আছে। কিন্তু স্বামী বিবেকানন্দ নির্ভয়, অকুত ভয়, তিনি বললেন যে একদম বাচ্চাদের মতো, যে আমি বেলুনটাতে উঠবো, একটুখানি দেরি হলে হোক না। তারপরে যখন ওই সূর্যাস্তের কাছাকাছি সময় সেই বেলুন উঠলো, তখন স্বামী বিবেকানন্দ তাতে সওয়ার হলেন, এবং তার সঙ্গে আরো যারা ছিলেন তারাও উঠলেন। আকাশ পথে বেলুন কিছুক্ষণ ভ্রমণ করে তারপরে যখন নামা হলো, তখন সঙ্গীরা প্রায় স্বস্তির নিঃশ্বাস ছাড়তেন যে যাক, কোনো বিপদ হয়নি। আর স্বামী বিবেকানন্দের মনের মধ্যে একটা পরিপূর্তির শিশুবৎ আনন্দের হাসির রেখা খেলে যাচ্ছিল। যারা দেখেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন যে আরে, ইনি বিশ্ববিখ্যাত, হি হ্যাজ ডেলিভার্ড ম্যাগনিফিসেন্ট লেকচার্স অ্যাট ইউএসএ, কিন্তু এখন দেখছি একটা বাচ্চা ছেলের মতো মুখে হাসি এই বেলুন যাত্রার শেষে। এই যে স্বামী বিবেকানন্দ বলছিলাম, যে চোখ কান খোলা রেখেছেন, চোখ কান খোলা রেখেছেন, যে কোথায় কি জানবার আছে সেখানে তার উৎসাহ রয়েছে, কোথায় কি শেখবার আছে সেটা তিনি জানতে চাইছেন। ভারতবর্ষের জন্য যখন কথাবার্তা বলেছেন, ভারতবর্ষের সাধারণ মানুষের কথা ভেবেছেন, শিক্ষার কথা ভেবেছেন, তখন সেটা অদ্ভুত রকমের রূপ নিয়েছে। এইবার আবারও জিজ্ঞেস করব, এটা ভেবো না যে ক্লাস হচ্ছে, কিন্তু আবারও জিজ্ঞেস করব, যে কি সালটা যেন বললাম স্বামীজি যখন শিকাগোয় বক্তৃতা দিয়েছিলেন? ফটাফট। ভেরি গুড। আচ্ছা, ছেলেদের দিক থেকে বলেছে, ওমা ও তো সবচেয়ে ছোট মনে হয়, তুমি বলো। ওরে না, আমি যদি উপায় থাকতো 1893 খানে হাততালি দিতাম। অসাধারণ। এটা প্রমাণ করছে যে সে মনোযোগ দিয়ে শুনেছে। তো কি নাম গো তোমার?
ত্রিশান, তাই তো? বাহ, চমৎকার। মেয়েরাও বলবে বলে প্রস্তুত হয়েছিল। এই যে স্বামী বিবেকানন্দ, যিনি কিনা এই জিনিসটা করছেন যে চোখ কান খোলা রাখছেন, তিনি অসাধারণ একজন ব্যক্তি, যে সবটার সম্পর্কে তিনি খুব কৌতূহলী আছেন। যখন রামকৃষ্ণ দেবের কাছে গেছেন দক্ষিণেশ্বরে, তখন শুনলেন লোকের কাছে যে তারা কানাঘুষো করছে যে ইনি নাকি এমন ত্যাগী একজন মানুষ যে পয়সা কড়ি নেওয়া তো দূরের কথা, পয়সা কড়ির সংস্পর্শে যদি আসেন তাহলে ওনার হাত পার মধ্যে আড়ষ্টতা তৈরি হয়। যে তিনি ত্যাগী মানুষ, তাহলে এটা কি সবারই হবে নাকি বা হওয়া উচিত, সেই প্রশ্ন নয়, কিন্তু উনি এমন ত্যাগী যে পয়সা কড়ি ছুঁতে পান না। নরেন্দ্রনাথ, তখনকার দিনের নরেন্দ্রনাথ, পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ, তিনি বললেন তাই নাকি, এরকম হয় নাকি, বলে ওনার যে বিছানার মানে বেড কভার যাকে বলে তার নিচে কিছু মুদ্রা রেখে দিয়েছিলেন। এটি স্বামী বিবেকানন্দের জীবনীতে আছে। যখন শ্রীরামকৃষ্ণ এলেন, এসে বসতে গেলেন, বসতে গিয়েই তিনি উহ করে চিৎকার করে উঠলেন, কারণ ওই মুদ্রার যে সংস্পর্শ সেটাতে তার অসুবিধে হচ্ছিল। শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গটাকে টেম্পোরারিলি সরিয়ে রেখে ভাবছি যে যে ছেলের মধ্যে এই রকম একটা প্রবণতা আছে যে সত্যি সত্যি এরকম হয় কিনা, সেই ছেলে আজীবন ছাত্র থেকেছেন, এটা আমাদের ভাবতে ভালো লাগে। আমরা বড় বয়সে বেলুন ওড়ার কথাই বলছিলাম, আবার একেবারে ছোট বয়সে যদি চলে আসি, যখন গাছে দোল খাচ্ছেন, গাছে দোল খাচ্ছে, এইখানেও নিশ্চয়ই এরকম আছেই আছে যে দুটো শাখার মধ্যে একটা দড়ি টড়ি টাঙিয়ে এটা নানান রকম ব্যবস্থা করে একটা কাপড় দিয়ে দোল খাওয়ার বন্দোবস্ত। স্বামী বিবেকানন্দ একটা গাছে দোল খেতেন। এবারে বয়স্ক মানুষের যেরকম হয় চাঁপা গাছ, যে কোথায় পড়ে যাবে, মাথা ব্যথা ফাটবে না কি হবে, কিন্তু ঠেকানো যায় কি করে, তখন সেই বয়স্ক মানুষটি বলেছিলেন যে এই চাঁপা গাছে দোল খেতে নেই, ওতে ব্রহ্মদত্তি আছে। এবারে নরেন বা বিলে সে তার বন্ধুদের নিয়ে ওইখানেতে দোল খেত। তা সে বললেন বয়স্ক মানুষটি যে ওতে খাস না রে, ওতে ব্রহ্মদত্তি আছে, কোন দিন ঘাড় মটকে দেবে। এইটা কেউ জানো কি এর বাকিটা? একটুখানি পড়তে হবে, বুঝেছো? আমি এখানে উপস্থিত মাননীয় যারা আছেন শিক্ষার দায়িত্বপ্রাপ্ত তাদেরকে একটা বইয়ের কথা বলবো, যে সবার স্বামীজি বলে একটি বই পাওয়া যায়, ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত, এবং সেটার পিডিএফও পাওয়া যায়। সবার স্বামীজি মানে যেগুলো কিনা বড়রা সবই জানেন, কিন্তু ছোটদের ওই আস্বাদন পাওয়ানোর জন্য সবার স্বামীজি, এটা একটা চমৎকার বই, তার মধ্যে এই সমস্ত কাহিনীও পাওয়া যাবে। নরেন্দ্রনাথ বা বিলে যেটা বললেন সেটা অদ্ভুত। সেই বাচ্চা ছেলে বলছে তার বন্ধুরা মোটামুটি ভয় পেয়ে গেছে যে কে জানে বাবা ব্রহ্মদত্তি ঘাড় মটকে দেবে, আর দরকার নেই। বিলে বলল যে দূর, ওইসব ছাড়, ব্রহ্মদত্তি যদি সত্যিই থাকতো একদিনে ঘাড় মটকে দিত। তাহলে যখন দেয়নি, তাহলে ওই গাছে ব্রহ্মদত্তি ব্রহ্মদত্তি কিছু নেই বলে আবার চাপা গাছে দোল খাওয়া শুরু হয়ে গেল। আমার পড়তে চমৎকার লাগে যে কতগুলো বাচ্চা ছেলে তারা গাছে দোল খাচ্ছে এবং তাদের মধ্যে ওই ভয়টা নেই। নরেন্দ্রনাথ সেখানে লিডার, এবং তিনি দেখাচ্ছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বিবেকানন্দ, ইনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, যিনি কিনা ওই চোখ কান খোলা রাখছেন এবং যার মধ্যে একটা অটুট আত্মবিশ্বাস রয়েছে। তার সঙ্গে সঙ্গে ওই যে বলছিলাম যে অন্যের কান্না, অন্যের দুঃখ তিনি দেখতে পেতেন। তিনি যখন বিদেশে আছেন তখন একবার একটা হোটেলে ঢুকতে গেছেন সেখানে থাকবেন বলে, সেখানে ওই ডেস্ক থেকে বা কাউন্ট বা রিসেপশন থেকে তাকে বলে দিয়েছে যে না, হবে না। কেন হবে না? তার কারণ স্বামীজিকে দেখে তারা ভেবেছেন এই লোকটা নিগ্র। গায়ের রং দেখে তোমার বিচার, তোমার বুদ্ধি দিয়ে নয়, তোমার প্রতিষ্ঠা দিয়ে নয়, তোমার উপলব্ধি দিয়ে নয়, তোমার গায়ের রং দেখে যে তুমি নিগ্র, যখন আমাদের হোটেলে জাস্ট তোমার জায়গা হবে না। তখন স্বামীজি তো নিগ্র নন, ওই সম্প্রদায়ের নন, ওই সম্প্রদায়কে খুব খাটো চোখে দেখা হতো। তো তিনি আর কোনো কথা না বাড়িয়ে হোটেল থেকে চলে এলেন। অন্য পরবর্তীকালে যখন এই কাহিনীটা জানাজানি হয়েছিল, তখন স্বামীজির একজন অনুরাগী তিনি বলেছিলেন যে আপনি ওখান থেকে চলে এলেন, আপনি একবারও বললেন না যে আমি নিগ্র নই। তখন স্বামীজির যে উত্তরটা দিয়েছিলেন সেটা তোমাদের পক্ষে বোঝা একটু কঠিন হতে পারে, তবু আমি উপস্থাপন করব। সেটা হচ্ছে এক লাইনের উত্তর, যে অন্যকে খাটো করে বড় হব বলে বিবেকানন্দের জন্ম হয়নি। চমৎকার উত্তর। হয়তো বড় হলে তোমরা বুঝতে পারবে যে বক্তব্যটা হচ্ছে আমি নিগ্র নই, তার মানে আমি নিগ্রদের থেকে উচ্চ শ্রেণীর, অতএব প্লিজ আমাকে হোটেলে ঢুকতে দিন, এখন সই টই করে ঢুকে যাচ্ছি। তাহলে যে নিগ্র ছেলেরা এবং যে নিগ্র মেয়েরা প্রতি মুহূর্তে অপমানিত হয়, মনুষ্যত্বের জায়গাটা ট্রাম্পলড হয়, পায়ের নিচে দাবিয়ে দেয়, সেই ছেলে এবং সেই মেয়েদের সঙ্গে আমার সৌভ্রাতৃত্ব গেল কোথায়?
সুতরাং আমি বলবো না যে আমি নিগ্রো নই। এই মানুষ নিগ্রো, নিগ্রো যখন উচ্চারণ করছি না, তার সঙ্গে ধ্বনিগত সাদৃশ্য আছে উগ্র। এই উগ্রতা সমস্ত পৃথিবীকে একেবারে টুটি চেপে ধরবার উপক্রম করছে। বিবেকানন্দ তার বিরুদ্ধে বয়ে যাওয়া বসন্তের বাতাস। তিনি অপূর্ব সহনশীলতার সঙ্গে মানুষকে নিয়ে কাজ করেছেন। এইবার শেষ করব, একটু ওভার টাইমে, এক্সট্রা টাইমে যাচ্ছি, তো শেষ করব এটা ভাবতে ভাবতে। সেটা হলো যে খোলা মনের মানুষ এবং খুব মজার মানুষ। কিছুদিন আগে তোমাদের স্কুলে কথা বলেছি, দেবনাথ হাই স্কুলের মেয়েদের কাছে কথা বলেছি, অন্যদের সামনে বলা সুযোগ হয়নি। তো তোমাদের সামনে বলেছিলাম কিনা মনে নেই, বলে থাকলেও আবার বলবো। সেটা হচ্ছে, একটা মজার প্রসঙ্গ আছে। স্বামী বিবেকানন্দ যখন বিদেশে আছেন, তখন কি হয়েছে, উনি মাঝে মাঝে ক্যাম্প করতেন বিদেশি ছেলে, মানে নারী পুরুষকে নিয়ে। এবং সেই ক্যাম্পটা হচ্ছে ভারতীয় ভাবে, যে আমরা থাকবো, আমরা নিজেরা রান্না করব, কাঠ কেটে আনবো, রান্না করব, এবং এই যে দিন যাপন করব, এটা কিসের জন্য এই দিন যাপন করব? আমরা পড়াশোনা করব, আমরা মেডিটেট করব, প্রাচীনকালের ঋষিরা যেরকম করতেন সেই রকম ভাবে করব। এটা কি উনি হিন্দুদের সঙ্গে করছিলেন, মুসলমানদের সঙ্গে করছিলেন, খ্রিস্টানদের সঙ্গে? আরে এই প্রশ্নই অবান্তর। আমরা মানুষ তো, ফলে অন্তর্জগতে মেডিটেট করতে পারি। চলো, যেমন কাঠ কাটবো, যেমন রান্না করব, তেমনি অন্তর্জগতে মেডিটেট করব একসঙ্গে। ফ্যান্টাস্টিক আইডিয়া। এইরকম তিনি মাঝে মাঝে করতেন। এবং সেখানে ঘর সব ছিল, যে এই ঘরে আমাদের পড়াশোনা হবে, এই ঘরে আলোচনা হবে, মেডিটেশন হবে, এই সমস্ত। আর স্বামী বিবেকানন্দের একটা জায়গা ছিল, ছোট্ট মতো একটা এনক্লোজার, যেখানে ওনার রান্না বান্নার জিনিস রাখা থাকতো, তার কারণ উনি খুব ভালো রান্না করতে পারতেন। আর ভারতীয় যে শস্য বা মশলা, সেই মশলাগুলো আবার ছোট 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 জায়গায় রাখা থাকতো, ওনার সব স্টোর করে রাখা থাকতো। যেমন মায়েদের থাকে, যে এই বাটিতে এই আছে, ওই বাটিতে ওই আছে, মায়েরা জানেন যে কোথায় কি আছে, ওর লেভেল লাগিয়ে রাখতে হয় না। এবার বিবেকানন্দ যখন ওই রকম একটা কোনো ক্যাম্পে অবস্থান করছেন, তখন একজন তার সাহেব শিষ্য, উনি ঠিক শিষ্য এইভাবে দেখতেন না, উনি চাইতেন যে চলো তোমার সঙ্গে আলোচনা হবে, হ্যাঁ, আমি তোমার থেকে বেশি জানতে পারি, এটা কি আমাকে প্রত্যেক মুহূর্তে বলতে হবে নাকি? ওসব ছাড়ো, তোমার সঙ্গে চলো, আমার মত বিনিময় হবে, এবং তার মধ্যে থেকে আমরা উভয়ই সমৃদ্ধ হবো। এনিওয়ে, এখন লোকে বলে যে তার শিষ্য। তো সেই রকম একজন, এরা স্বামীজিকে প্রায় বড় দাদার মতো এবং গুরুর মতো শ্রদ্ধা করেছেন। সেই আমেরিকান ভদ্রলোক তিনি এসে কি বলছেন, স্বামীজির ওই যে কিচেন, যে রান্নাঘর, সেইখানে এসে একটা অদ্ভুত জিনিস করতে আরম্ভ করেছেন, যেটার শেষে একটা মজার প্রসঙ্গ আছে। উনি কি করছেন, উনি স্বামীজিকে বলছেন এটা কি, ওটা কি, সেটা কি, অর্থাৎ ওনার এই যে ছোট ছোট জায়গায় সমস্ত মশলাপাতি এটা ওটা রাখা আছে, কোথাও হয়তো পেঁয়াজ টিয়াজ রাখা আছে, আছে আছে, ও যেগুলো চেনে না সেগুলো দেখে বলছে এটা কি, ওটা কি। কোনোটাকে হয়তো একটুখানি নিয়ে টেস্ট করলো, স্বামীজি বলছেন এটা মহা মুশকিলের ব্যাপার, যে আরে জিজ্ঞেস করতে করতে আবার টেস্ট করে কেন, এ মহা ঝামেলার ব্যাপার হয়ে গেল। এইবার হবি তো হব, একটা বাটির কাছে গিয়ে বলছে এটা কি। তখন স্বামীজির বেশ রাগ টাগ হয়ে গেছে। আমি যেমন, আমার যে অপ্রতিরোধ্য বন্ধু, যে কিনা কথাই বলে যাচ্ছে, আর মোবাইলটা মোবাইলটা বন্ধ হয়ে গেছে কিন্তু কথাটা বন্ধ হচ্ছে না, এটা কিরকম একটা অবস্থা। স্বাস্থ্যোন্নতি তো, তাই মানসিক স্বাস্থ্যের উন্নতি হতে হবে একটু। তো এইবারে আমরা এই স্বামী বিবেকানন্দ ওরকম, যেখানে কিনা একটা ধৈর্যের জায়গাটা, স্বামীজির হয়তো ওখানটা একটু ধৈর্যের বাঁধ ভেঙেছে, কিন্তু হি ওয়াজ আউট অ্যান্ড আউট হিউমারাস পার্সন। তো এই যে একটা বাটি, এই বাটিতে কি হয়েছে, কতগুলো সবুজ সবুজ জিনিস আছে, আর সেই লোকটা এসে বলছে এটা কি। তখন স্বামীজি ইংলিশে তাকে বলেছেন যে এটা হচ্ছে ভারতীয় কুল। কুল মানলেই তো মুখে জল, জিভে জল এসে, এবার জানুয়ারি মাসে তো বলার কথাই নয়। স্বামীজি ইংরেজিতে বলেছেন এটা ভারতীয় কুল। সে বলছে তাই নাকি, বলে আগে যদি বা একটু আধটু চাক ছিল, এই কতগুলো নিয়ে মুখের মধ্যে পুড়ে দিয়েছে। এখন এই ঘটনাটা হচ্ছে, ওগুলো দুর্দান্ত ঝালওয়ালা লঙ্কা। এখন স্বামীজি সেটা ছিল। এইবারে যেই ওটা নিয়ে কচর মচর করে চিবোতে আরম্ভ করেছে, মুহূর্তের মধ্যে বর্ষার চেহারা একবারে পুরো লাল হয়ে গেছে, এবং স্বামীজি বসে বসে মিটি মিটি হাসতেন, যে আমি কুল বলে, যেমন কুল কত, কুল কি ও কয় প্রকার, এবং কোনখানে যে অকুলে কুল পাবে তুমি তার কোনো ঠিক নেই। তো সুতরাং স্বামী বিবেকানন্দ সেইখানটাতে হাসছেন বসে বসে, আর তার মুখ চোখ লাল হয়ে গেছে, সে আস্তে আস্তে নমস্কার নমস্কার করে সে বেরিয়ে চলে গেল। এই যে ধরনের স্বাভাবিক হিউমার, স্বাভাবিক হাসি, স্বাভাবিক আনন্দ, এইটা স্বামী বিবেকানন্দের মধ্যে প্রচুর ছিল। আবার সেই তিনি মানুষের দুঃখ বুঝতেন, নিগ্রোর কষ্ট বুঝতেন, মেয়েদের কষ্ট বুঝতেন, মেয়েদের জন্য তিনি জীবন পণ করেছেন, মেয়েদের শিক্ষার জন্য, মেয়েরা যাতে শিক্ষিত হয় এবং যাদের তাদের উন্নতি হয় সেটার জন্য তিনি চেষ্টা করেছেন।
ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের যা উত্তর দিয়েছিলেন সে মানে সাংঘাতিক। এটাও বলছি যে ছোটদেরকে বোঝাতে পারবো কিনা জানি না, যারা বড়রা তারা অ্যাপ্রিসিয়েট করবেন, যে তখন বিধবা বিবাহ নিয়ে অনেক কথা টথা হচ্ছিল, যে বিধবা বিবাহ উচিত কিনা, শাস্ত্রে কি আছে, ইত্যাদি ইত্যাদি। স্বামী বিবেকানন্দ একজন বিখ্যাত ব্যক্তি আর সেলিব্রিটি। ওকে একবার জিজ্ঞেস করেছেন রিপোর্টাররা যে আচ্ছা, বিধবা বিবাহ নিয়ে আপনার কি মত। ইংলিশে পুরো বক্তব্যটা আছে। তখন স্বামীজি বলেছিলেন, অ্যাম আই আ উইডো দ্যাট ইউ আর আস্কিং মি, যে আমি কি বিধবা নাকি যে আমাকে জিজ্ঞেস করছেন। এর বক্তব্যের মানেটা কি? মানেটা হচ্ছে যে বিধবা বিবাহ নিয়ে একজন ছেলেকে জিজ্ঞেস করছেন কেন, আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন বিধবা বিবাহে। তখন তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজ করছেন, প্রাতঃস্মরণীয় মানুষ। কিন্তু স্বামীজি বলছেন যে বিধবা বিবাহ নিয়ে যে চিন্তা ভাবনাগুলো আছে, এমন সুদিনের আমরা প্রতীক্ষা করব যখন মেয়েরাই সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে। সুতরাং ছেলেরা যেন একটু মেয়েদের ব্যাপারে একটু কর্তৃত্ব, একটু অভিভাবকত্ব অতিরিক্ত রকমের নিজেদের উপরে ইম্পোজ করে নিয়েছে, দিস ইজ জাস্ট টু মাচ। সেই জন্য ওরকম মজা করে বলা, যেটা কিন্তু একজন মেধাবী ব্যক্তির পক্ষেই বলা সম্ভব, যে অ্যাম আই আ উইডো দ্যাট ইউ আর আস্কিং মি। তো এই স্বামীজির ইচ্ছে ছিল যে মেয়েদের লেখাপড়ার জায়গাটা করে দাও, তারা ছেলেদেরই মতো লেখাপড়ার সমস্ত সুযোগ পাবে, সেইখান থেকে তারা গড়ে উঠবে। তারপর বিধবা বিবাহ বলো, খাওয়া দাওয়া বলো, পোশাক আশাক বলো, ভবিষ্যতের পরিকল্পনা বলো, সমাজ সংসার বলো, সেটা নিয়ে তারাই সিদ্ধান্ত নেবে। এই রকম উদার যে জায়গা স্বামী বিবেকানন্দের চিন্তার। আমি আমার মনোযোগ কিছুটা কিছুটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিল কয়েকজনের কি বলবো বন্ধু ভাবা, একটু অন্য রকমের বন্ধু ভাবাপন্ন ব্যবহারের জন্য, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদের কাছে যে জায়গাটাতে পৌঁছতে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এই, যে স্বামী বিবেকানন্দকে নিয়ে ভাবনা চিন্তা করা মানে ছাত্র শিক্ষক এই উভয় তরফেরই লাভ আছে। যে ইনি একজন জাগ্রত সত্তা। ওই মাত্র 39 বছরে, এই যে মানুষটা বলছে তার থেকে ঢের কম বয়সে উনি এই পৃথিবী থেকে চলে গেছেন। সুতরাং এই 39 বছর ফিউ মান্থস, 39 years and few months, এই সময় যে মানুষটা চলে গেছেন তিনি কিন্তু আমাদের কাছে একটা জাগ্রত সত্তা। তার বয়স কত? 39ও হতে পারে, 19ও হতে পারে। কোথাও কোথাও একটা 9 বছরের ছেলে বা মেয়ের মতো শিশু সুলভ সারল্য নিয়ে তিনি কথা বলছেন। তাহলে যিনি কিনা 9, 19, 29, 39-এর মধ্যে স্বচ্ছন্দে বিচরণ করতে পারেন, সেই চিরন্তন বিবেকানন্দকে আমাদের অন্তরের সশ্রদ্ধ প্রণতি। আর তোমাদের কাছে গুড বাই। ধন্যবাদ রাসমদা ওকে।